বিয়েটা যখন হয় তখন আমার বিয়েতে কোনো ক্যামেরাম্যানই ছিল না। মানে আমার বাপের বাড়ির থেকেও কোনো ক্যামেরাম্যান নেয়নি, আর আমার শ্বশুরবাড়ির দিক থেকেও কোনো ক্যামেরাম্যান নেয়নি। এইগুলো খুবই মাঝে মধ্যে খুব কষ্ট পাই যে আমার বিয়ের একটা ছবিও পর্যন্ত নেই। আমার এই আছে ওই আছে, কই তোমার বাড়িতে গিয়ে তো কিছুই দেখতে পেলাম না। তা ও তখন বলেছে কি যে যেটা দেখেছো বাড়িতে এটাই সত্যি। তবুও কিন্তু তোমার দাদা ভাইয়ের আমি হাতটা ছাড়িনি। নমস্কার বন্ধুরা, আজকে একটা তোমাদের রিকোয়েস্টের ভিডিও নিয়ে চলে এসেছি। তো বন্ধুরা, বেশ কয়েকদিন ধরে তোমরা ভিডিওর কমেন্ট বক্সে একটাই কমেন্ট করছো, দিদিভাই তোমাদের বিয়ের অ্যালবামের কিছু ছবি আমাদেরকে দেখাও, তো আমরা দেখতে চাই। তো এই কমেন্টে বেশ কয়েকদিন ধরে ঘোরাঘুরি করছে, তাই ভাবছি যে কিছু কথা তোমাদেরকে বলি। তো প্রথমে যেটা বলবো, আমরা দুজন দুজনকে ভালোবেসেই বিয়ে করেছিলাম। মানে আমি তোমাদের দাদাভাইকে ভালোবাসতাম, তোমার দাদাভাইও আমাকে ভালোবাসতো। তো এই হিসাবেই কিন্তু আমাদের বিয়েটা হওয়া। তো হুট করে বললে তো তোমরা বুঝতে পারবে না, শুরুর থেকেই বলি। আমি যখন ক্লাস 1-এ পড়তাম, 1 থেকে 10 পর্যন্ত যজ্ঞেশ্বরে পড়েছি। তো এর আগের ভিডিওতে তোমাদের দেখিয়েছি যে আমি কোন স্কুলে পড়তাম, মানে বাপের বাড়ির যাতায়াত পথেই কিন্তু আমি তোমাদেরকে দেখিয়েছি। আর 11 থেকে 12 পর্যন্ত আমি পড়েছি এমসি স্কুলে, যেটাই বেশ 2-4 দিন আগের ভিডিওতে মনে হয় তোমাদেরকে দেখিয়েছি বাপের বাড়ি যাওয়ার পথে। আর 2 বছর ওখানে পড়েছি 11-12, আর কলেজে পড়েছি পাঠানখালীতে। মানে আমাদের বাড়ি থেকে দুটো নদী পার হয়ে যেতে হয়। সব থেকে কাছের কলেজ বলতে গেলে ওই কলেজটাই, পাঠানখালী কলেজ। ওই কলেজেই পড়াশুনো করতাম। তো আমি যখন মাধ্যমিক পরীক্ষা দিই, দেওয়ার পরে 11-এ উঠি, 11-এ উঠে এমসিতে ভর্তি হই, এমসি স্কুলে। সেখানে 11-এর ঠিক মাঝপথে একটা পরীক্ষা হওয়ার পরে তোমাদের দাদাভাইয়ের সাথে আমার পরিচয় হয়। আর পরিচয় হয়ে দেখা হয়ে দুজন দুজনকে যেটা হয় আর কি, তোমাদের মধ্যেও অনেকের হয়েছে। তো দুজন দুজনকে ভালোবাসি, আমিও ভালোবাসি, তোমার দাদাভাইও ভালোবাসি 11-এর ঠিক মাঝপথে। তারপরে আমি ব্যাপারটাকে যখনই শুরু করেছি, যখনই ওকে ভালোবাসি বা ভালোবেসেছি, ঠিক তখনই কিন্তু ব্যাপারটাকে আমি একদম আমার বাড়িতে জানিয়ে দিয়েছি। আমার বাবাকে বলেছি, মাকেও বলেছি যে মা আমি একজনকে ভালোবাসি। তো বাবাকেও বললাম যে বাবা আমি একজনকে ভালোবাসি। তো সেই কথা অনুযায়ী আমার বাবাও আর মাও দুজনে বলে যে তুই কাকে ভালোবাসিস, কো দেখি একবার বাড়িতে নিয়ে আয়। সেই হিসাবে আমি তোমাদের দাদাভাইকে আমি বাড়িতে নিয়ে আসলাম। বাড়িতে নিয়ে আসার পরে বাবা মা পছন্দও করলো যে না, খারাপ না, ছেলেটা একেবারে বেশ ভালোই। তো তোমাদের দাদাভাই আমার কিছু মিথ্যে কথা বলেছিল প্রথম থেকেই, যে আমার বাড়ি আছে, এই আছে, হ্যান আছে, ত্যান আছে, গাড়ি আছে, বিভিন্ন রকম, আমি ইঞ্জিনিয়ারিং করছি বা ইঞ্জিনিয়ারিং পড়াশুনো করি, এই হ্যান ত্যান বিষয়। যাই হোক, আর আমি সেগুলো বিশ্বাসও করি যে না, যেটা বলছে হ্যাঁ ঠিক আছে, তো আছে ব্যাস, এরকম কিছু। তো তারপরে আমরা 11-এর পরীক্ষা হয়ে গেল, ফাইনাল পরীক্ষা। 12-এ উঠলাম। 12-এ উঠে মাঝামাঝিতে যখন দুর্গাপূজা হয় তখন একবার আমি করেছিলাম যে আমি তোমাদের বাড়ি থেকে ঘুরে আসবো একবার। তা মানে তোমাদের দাদাভাই বলছে ঠিক আছে, এত করে যখন বলছো তা অবশ্যই নিয়ে যাব। সেই হিসাবে তোমাদের দাদাভাই আমাকে একদিন নিয়ে আসে এই বাড়িতে, মানে যেখানে আমার বিয়ে হয়েছে, যেখানে আমি বসে আছি আপাতত, বসে তোমাদেরকে বলছি, এই বাড়িতে। তো আপাতত এখানে এসে দেখতে পাচ্ছি এই এখন যেরকম ঘর দেখতে পাচ্ছি এর থেকে আরও খারাপ ছিল। তো আমি এসে পুরো অবাক হয়ে যাচ্ছি। আমি ফার্স্টে ভাবছিলাম এটা কাদের বাড়িতে এসেছি, আমি ঠিক বুঝতে পারছি না যে এটা আমি কোথায় এসেছি। তারপরে দেখলাম মানে সব কিছু ওলট পালট, তোমার দাদাভাই একরকম বলছে আর আমি নিজের চোখে আর একরকম এসে দেখছি। তো যাই হোক, ঠিক আছে, কোনো ব্যাপার না, আমি কিছু বললাম না। তো আমি তখন ওকে বললাম, পরে বললাম, আমি যখন এখান থেকে চলে গেলাম, বাড়িতে গেলাম, তখন বললাম কি ব্যাপার, তুমি যে বললে আমার বাড়ি এই ওই হ্যান ত্যান, আমার এই আছে ওই আছে, কই তোমার বাড়িতে গিয়ে তো কিছুই দেখতে পেলাম না। তা ও তখন বলেছে কি যে যেটা দেখেছো বাড়িতে এটাই সত্যি। আর আমি বলছি তাহলে এতদিন যেটা বলেছো, তা বলছে ওটা আমি এমনিই বলেছিলাম। যাই হোক, তবুও কিন্তু তোমার দাদা ভাইয়ের আমি হাতটা ছাড়িনি, যে ঠিক আছে ওটা কোনো ব্যাপার না। কারণ আমি তো ওর মানে টাকা পয়সা বাড়ি গাড়ি এসব দেখে তো ওকে আর ভালোবাসিনি, আমি জাস্ট ভালোবেসেছিলাম ওকে দেখে, ওকেই ভালোবেসেছিলাম, সেই জন্য হয়তো ছিলাম। তো তারপরে আমি 12 পরীক্ষা দিই। 12-এর ফাইনাল পরীক্ষা কমপ্লিট হয়ে যাওয়ার পর আমার শ্বশুরবাড়ির থেকে
বলে যে আমাকে রেজিস্ট্রি করতে হবে। তো আমি তো তখন বলছি এখন যদি রেজিস্ট্রি করি তাহলে তো আমি পড়াশুনো করবো, আর আমি কলেজে পড়বো ভেবেছি, যে আমার ভীষণ ইচ্ছা আমি কলেজে পড়বো, বিয়েটা কমপ্লিট করব। আমি যাই করি তাই করি, আমি বিয়েটা কমপ্লিট করে তারপরে বিয়ে করব। কিন্তু হচ্ছে সেটা আমার উচ্চ মাধ্যমিক দেওয়ার পরে কিন্তু আমার রেজিস্ট্রির কথা যখন পাকা কথা হয়, তখন আমার শ্বশুরবাড়ি থেকে, এরাও তো আমার সেইভাবে দেখেনি, আর আমার শ্বশুরমশাই তখন বাড়িতে ছিল না, শ্বশুরমশাই আমাকে দেখিওনি, তাই বললো যে একবার যে কীরকম মেয়ে আমি একবার দেখতে যাব। সেই হিসাবে আমার শ্বশুরমশাই একবার আমার বাপের বাড়িতে গেল, আমার দেখতে গেল। দেখে একবারেই পছন্দ হয়ে গেছে, সেইবারেই গিয়ে বাবাকে বলেছে ঠিক আছে মেয়ে পছন্দ হয়ে গেছে, তাহলে আমরা রেজিস্ট্রি করে রাখবো। আমার মা রেজিস্ট্রি করতে একটু অমত করেছিল, কারণ বলল যে রেজিস্ট্রি করে তাহলে আমরা কিন্তু পড়াতে পারবো না, এরকম একটা অমত করেছিল। যদি তোমরা রেজিস্ট্রি করে নিতে পারো তাহলে বাড়িতে গিয়ে তোমরা পড়াবে, আমি পড়াতে পারবো না, এরকম একটা কিছু কথা হয়েছিল। তো তারপরেও রেজিস্ট্রি হলো সবার কথা মতো। রেজিস্ট্রির সময় 50 জনের মতো খাওয়া দাওয়াও হয়েছিল আমাদের বাড়িতে, মানে আমার বাপের বাড়িতে। সেখান থেকে রেজিস্ট্রির পরে আমি খুব জেদ করি মাকে যে আমি কলেজে পড়ব, ভর্তি করে দিতে হবে। তো সেই আমার বাবা গিয়ে কলেজে ভর্তি করে দিয়ে আসে। আমি পাঠানখালী হোস্টেলে থাকি। তো হোস্টেলে ওখানে ঠিক ফাইনাল পরীক্ষার সময়, মানে হোস্টেলে আমি একটা বছরই ছিলাম, আমি যখন বিএ ফার্স্ট ইয়ার পড়ি 1 বছর ঠিক ফাইনাল পরীক্ষায়, তখন 2017 সালের ফেব্রুয়ারি মাসের 2 তারিখে আমার পরীক্ষা, আর 3 তারিখে আমার শ্বশুরবাড়ির থেকে আমার বিয়ের ডেট পাকা ডেট বাঁধা হয়ে যায়, যে পরীক্ষা টরীক্ষা যা হয় হবে জানার দরকার নেই, বিয়েটা আগেই মানে দিতে হবে। হঠাৎ করে যখন এই কথাটা আমার মাথায় আসে, আমার যেন সেই আকাশ ভেঙে পড়ার মতো, যে এতদিন না সাতদিন না আমার ঠিক করে পরীক্ষার সময় বিয়েটা, আমার তো পরীক্ষাটাই হবে না, মানে যেদিন আমার বাপের বাড়ি থেকে বাড়ি নিয়ে আসবে সেই দিনই আমার হচ্ছে পরীক্ষা হচ্ছে। তো যাই হোক, দ্বিতীয় পরীক্ষা সেই দিন হচ্ছে আমার দ্বিতীয় পরীক্ষা। 2017 সালের 2 তারিখ থেকে আমার পরীক্ষা শুরু হয়, ফাইনাল পরীক্ষা, আর 3 তারিখে হয় আমার বিয়ে। তো বন্ধুরা, আমার ভাগ্যবশত আমার ফাইনাল পরীক্ষাও দেওয়া হলো না, বিয়ে করলাম। 350 জনের মতো বাপের বাড়িতেও আয়োজন করেছিল, সেখান থেকে অনুষ্ঠান করে বিয়ে থাবা করে বাড়ি আসলাম। বিয়েটা যখন হয় তখন আমার বিয়েতে কোনো ক্যামেরাম্যানই ছিল না, মানে আমার বাপের বাড়ির থেকেও কোনো ক্যামেরাম্যান নেয়নি, আর আমার শ্বশুর বাড়ির দিক থেকেও কোনো ক্যামেরাম্যান নেয়নি। তো আমার 4 চাকা গাড়িতে করেই বিয়ে হয়। তো মাইক বক্স সব গেছিলো যেরকমভাবে অনুষ্ঠান হয়, কিন্তু কোনো ক্যামেরাম্যান ছিল না বন্ধুরা। যেটা তোমরা বলছিলে যে দিদিভাই তোমার অ্যালবামের ছবিগুলো দেখাও বিয়ের, বিশ্বাস করো আমি এইগুলো খুবই মাঝে মধ্যে খুব কষ্ট পাই, যে আমার বিয়ের একটা ছবিও পর্যন্ত নেই, একটা ছবি নেই বিয়ের। তখন আমার কাছে কোনো ফোন ছিল না, ছোট ফোন ছিল, মাইক্রোম্যাক্সের একটা ছোট কিপ্যাড সেট ছিল আমার হাতে। তো আমি স্ক্রিন টাচ ব্যবহার করতেও জানতাম না, কিচ্ছু জানতাম না। তো তখন যে কেউ ছবিও তুলে দেবে বা সেরকম কিচ্ছু না। তো হয়তো অনেকে অন্য কেউ ফোন ছবি টবি তুলেছিল, তার মধ্যে থেকে আমি একটা ছবি আমার কাছে একজন দিয়েছিল, একটা ছবি তাও দিয়েছে এই বছরখানেক আগে আমার কাছে দিয়েছে, সেই ছবিটা আমার কাছে রয়েছে, তাও শুধু আমার একা সিঙ্গেল, আমার সঙ্গে আর একজন ছিল আর আমি, মানে তার ফোনেই ছিল ছবিটা, সে আর কি ছবিটা আমাকে দিয়েছে, তাই ছবিটা পেয়েছি। তাছাড়া আমাদের মানে বিয়ের কোনো ডিটেলস কিচ্ছু নেই, যে কিভাবে বিয়ে হয়েছে কি হয়েছে। মাঝের মধ্যে ভীষণ কষ্ট হয় যে বিয়ে হয়েছে কোনো কিছুই নেই। আমার শাশুড়ি মার কিন্তু সব বিয়ের অ্যালবাম ট্যাম সব রয়েছে, ভীষণ ওগুলো দেখলে খুব মিস করি, কষ্ট হয় যে বিয়ের সময় কি হয়েছে, গায়ে হলুদে কী হলো, হ্যান ত্যান, এখন যেরকম হয় কাপড় কাচতে গেলে দিন করতে গেলে কি হচ্ছে, বিয়ের সিঁদুর দান থেকে শুরু করে, আমার ভীষণ কষ্ট হয় যে আমার কিছুই নেই। তো যাই হোক, ঠিক আছে, কোনো ব্যাপার না। তো বাড়িতে বলেছিল যে আমার বিয়ের পরেও নাকি পড়াবে। তো সেই হিসাবে আমার একটা নিজের মনের মধ্যে একটা আনন্দ ছিল যে না ঠিক আছে, আবার মানে পড়াবে বলছে। আর হোস্টেলে আমার ট্যাঙ্ক ফ্যাঙ্ক সব কিছুই হোস্টেলে ছিল, কারণ আমি সেগুলো তো কিচ্ছু নিয়ে আসিনি। পরে সংসার করতে করতে যেই 1 মাস 2 মাস হয়ে গেল, মানে 17 সালের কথা বলছি, 1-2 মাস হয়ে গেল, তখন বাড়ির থেকে বলল যে তুমি ট্যাঙ্ক ফ্যাঙ্কগুলো সব নিয়ে চলে এসো, তোমার আর পড়তে হবে না, বাদ দাও,
সংসার ধর্ম করলে আর পড়াশুনো হয় না, বা হ্যান ত্যান এরকম একটা কিছু, যে আর পড়াশুনোর দরকার নেই, তুমি বাড়িতে চলে এসো। সেই হিসাবে আমি বাবাকে নিয়ে গেলাম পাঠানখালী কলেজে। গিয়ে ট্যাঙ্ক ফ্যাঙ্কগুলো যা যা ছিল আমার জিনিসপত্র, বালতি হ্যান ত্যান যেগুলো হোস্টেলে থাকতে গেলে লাগে, সেই সব জিনিসপত্রগুলো আমি যথারীতি আমার বাড়িতে নিয়ে চলে আসি। ভীষণ খারাপ লেগেছিল যে আমি পরীক্ষাটা দিতে পারিনি, কারণ আমার সব বান্ধবীরাই দিয়েছিল। আমার বান্ধবীদের বিয়েতে নিমন্ত্রণ করেছিলাম, ওরা আসতে পারিনি, একটাও কেউ আসতে পারিনি কারণ ওই পরীক্ষার জন্য। তো যাই হোক, ভাগ্যবশত আমার আর পরীক্ষাটা দেওয়া হলো না, সংসার ধর্ম করতে লাগলাম। তারপরে বিয়ের ঠিক 7 মাস পরে তোমাদের ক্যামেরাম্যান ঋষি, মানে আমার বাপি কিন্তু পেটে আসে আমার বিয়ের 7 মাস পর। তারপরে 6 মাস, এটা 6 মাস 7 মাসের মধ্যেই পেটে আসে। তারপরে 18 সালের জুলাই মাসের দিকে বাপি আর কি পৃথিবীর আলো দেখতে পায়। তারপর থেকে আস্তে আস্তে সংসারের প্রতি খুব কাজকর্ম। আর তখন কিন্তু বাপি যখন 18 সালে জুলাই মাসে বাপি জন্ম হয়, মানে পৃথিবীতে জন্মগ্রহণ করে আর কি, যখন আমার কোলে আসে, তখন তার আগে আমি বাপের বাড়িতে ছিলাম 2 মাস মতো। 7 মাসের সময় আমার বাড়িতে কোনো আমার স্বাদও দেয়নি, আমার শ্বশুর বাড়িতেও স্বাদ দেয়নি। আর আমার বাপের বাড়ি থেকে মা আমাকে নতুন বলছিল যে আমার বাড়িতে নাকি স্বাদ নাকি হয় না, এরকম একটা কিছু বলেছিল। যাই হোক, সেই হিসাবে আমার মা ওই নতুন শাড়ি আর শাঁখা সিঁদুর যেগুলো দেয় সেইগুলো আর কি আমাকে দিয়েছিল। তাছাড়া আমার কোনো স্বাদ টাদ কিছুই হয়নি বা কিছু না। তারপরে 7 মাসের ছেলে, 7 মাসের আগে মানে 7 মাসের পরে আমি বাপের বাড়িতে ছিলাম। সেখান থেকে হসপিটালে গিয়ে বাপি হলো। বাপি হওয়ার পরে সেখান থেকে আমি বাপের বাড়িতে যাই। ও যখন জন্ম হয়েছে তখন কিন্তু আমি শ্বশুর বাড়িতে আসিনি। তখন আমি যে এসেছি তখন হচ্ছে ষষ্ঠী পুজো হয়ে, মানে 21 দিনের মাথায় ষষ্ঠী পুজো হয়েছে। কি ব্যাপার, চলে এসেছো? 21 দিনের মাথায় ষষ্ঠী পুজো হয়েছে। ষষ্ঠী পুজো হওয়ার পর তারপরে মা এসে আমার এখানে দিয়ে যায়। তারপর থেকে সংসারের কাজকর্ম, আর তারপর থেকে শুরু হলো আমার এই ইউটিউবের জার্নি। সেখান থেকেই আমার এইভাবেই দিনকাল চলছে, এইভাবেই সব কিছু। জাস্ট এটা শুধু তোমাদের রিকোয়েস্টের ভিডিও। আর শুধু বলতে গেলে তো অ্যালবামের ছবি শুধু এইটুকানি দেখালে হবে না, ডিটেলস ঘটনাটা না বললে হয়তো তোমরা বুঝতেই পারতে না। তো বন্ধুরা, আজকে এই পর্যন্ত। আর এইভাবেই আমার সংসার ধর্ম চলছে, আর সব কিছু তোমাদের উপর। আর প্রত্যেকটা তো দেখছো, প্রত্যেকটা দিন কি করছি, ছেলেকে নিয়ে কিভাবে আছি, সংসার ধর্ম করছি, এই হচ্ছে আমার জীবনযাত্রা। যাই হোক, কেমন লাগলো আমার এই জীবনযাত্রার কথা শুনে অবশ্যই তোমরা কমেন্টের মাধ্যমে জানাবে। ধন্যবাদ।